নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। 20শে নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে তিনি শপথ নিয়েছেন। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার শপথ নিয়েছিলেন 2000 সালে। 7 দিন স্থায়ী ছিল সেই সরকার। সংখ্যাগরিষ্ঠতা পূরণে ব্যর্থ হন, ইস্তফা দিয়ে চলে যান। তারপর 2005 থেকে মাঝে স্বল্প সময় জিতেন রাম মাঝির মুখ্যমন্ত্রীটুকু বাদ দিলে টানা মুখ্যমন্ত্রী পদে আসেন নীতিশ কুমার। দেখুন, নীতিশ কুমার সম্পর্কে যারা জানেন তারা আমার সঙ্গে সহমত হবেন যে নীতিশ কুমার একজন পাক্কা লোহিয়াইট এবং তিনি ভ্যালু বেসড পলিটিক্সই করেন এখনো পর্যন্ত। বিহার হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকারে আছে। তারা সরকারের বড় শরিক, কিন্তু বিজেপির যে কোর এজেন্ডা, সেই এজেন্ডা কিন্তু পাটলিপুত্রে রূপায়িত করতে পারেনি গেরুয়া শিবির। তার কারণ হচ্ছে ওই নীতিশ কুমার। কারণ তিনি লোহিয়া মতাদর্শে দীক্ষিত। বিজেপির সঙ্গে তার অ্যালায়েন্স, সেটা হচ্ছে ইলেকটোরাল অ্যারিথমেটিক। সেই অ্যালায়েন্সের সূত্রপাত হয়েছিল লালু জমানায়। 2000 সালের আগে থেকেই সূত্রপাত হয় সমতা পার্টি গঠনের মধ্যে দিয়ে, তারপর জেডিইউ বিজেপি কম্বাইন। নীতিশের জেডিইউ এর সঙ্গে বিজেপির সমঝোতায় যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি প্রয়াত অরুণ জেটলি। অরুণ জেটলির বিশেষ আস্থাভাজন ছিলেন, এখন জেডিইউতে আছেন, রাজ্যসভার সদস্য সঞ্জয় ঝা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র, পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেও লেখাপড়া করেন, মিথিলা অঞ্চলের মানুষ। অরুণ জেটলির অত্যন্ত ট্রাস্টেড ছিলেন। তিনি নীতিশ কুমারের সঙ্গে বিজেপির সম্পর্কের সলতেটা পাকান। বিধান পরিষদের সদস্য ছিলেন বিজেপির। তারপর সঞ্জয় ঝাকে নিয়ে গেরুয়া শিবিরের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে যে এত অল্প বয়সে তার এত প্রক্সিমিটি কি করে হয় নীতিশ কুমারের সঙ্গে। তারপর অরুণ জেটলির পরামর্শ নিয়েই তিনি বিজেপি আনুষ্ঠানিকভাবে ছেড়ে জেডিইউতে যোগ দেন। সঞ্জয় ঝা এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নির্বাচনের সময় এবং ভবিষ্যতেও তিনি করবেন। দেখুন, নীতিশ কুমার হর্স ট্রেডিং এ বিশ্বাস করেন না। তাকে হর্স ট্রেডিং করতে কার্যত বাধ্য করা হয়েছিল এক সময়, কিন্তু সেটাকে তিনি মানেননি এবং সেই হর্স ট্রেডিং সফল হয়নি। লালু যাদব 2000 সালের নির্বাচনে রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করেছিলেন। মাত্র 124টা আসন পান লালু যাদব। 324 ছিল তখন অবিভক্ত বিহারের আসন। এনডিএ অ্যালায়েন্স পায় 122। কংগ্রেসের শরণাপন্ন হন লালু এবং কংগ্রেসের দাবি মেনে কংগ্রেসের প্রায় সবাইকে মন্ত্রী করেছিলেন এবং তখন সোনিয়া গান্ধী লালুকে বলেন আমরা সমর্থন করব। লালুর যুক্তি ছিল যে কংগ্রেস যদি এখন আরজেডিকে সমর্থন না করে তাহলে কমিউনাল ফোর্স বিহারের ক্ষমতা দখল করবে। তাই সোকল সেকুলারিজমের ধ্বজাটাকে তুলে ধরার জন্য কংগ্রেসের সমর্থন প্রয়োজন। কংগ্রেস সমর্থন করেছিল। বিনিময়ে সোনিয়া গান্ধী লালুকে বাধ্য করেছিলেন যে ঝাড়খণ্ড রাজ্যের গঠনকে মেনে নিতে। লালু ঝাড়খণ্ডের পক্ষপাতী ছিলেন না। তাহলে 324 ছিল বিহারের আসন, ঝাড়খণ্ড গঠনের পর হলো সেটা 243। এই 243টা আসন যখন হলো তখন নীতিশ কুমারের অ্যাডভান্টেজ হলো। যখন বিহার আর ঝাড়খণ্ড এক ছিল, মানে 324টা অ্যাসেম্বলি ছিল, তখন বিজেপির আসন, মানে বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতেন এখন যেটা ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের বেশিরভাগ আসন থেকে, মানে অবিভক্ত বিহারের ঝাড়খণ্ডের মধ্যে যেসব আসন পড়তো সেই সব আসন থেকে।
তাহলে যখন 243 হয়ে গেল তখন সেই আসনগুলো ঝাড়খণ্ডে চলে গেল। তারপরে আপনারা দেখবেন যে জেডিইউ বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবারের বিষয়টা আলাদা, দুদলই সমান সমান আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাহলে নীতিশ ক্ষমতা চান, যতটা একটা আদর্শে স্থির থেকে সরকার তৈরি করা যায় করেন, কিন্তু সরকার করার পরেই আমি শুধু আমার পরিবার, আমার ঘনিষ্ঠজনদের শ্রীবৃদ্ধি করব আর রাজ্যের মানুষকে ভুলে যাব, সেটা কিন্তু নীতিশ করে। তার জীবনের সব থেকে বড় আক্ষেপ, তার স্ত্রী মঞ্জু দেবী একদিনের জন্য 1 নম্বর অ্যানিমার্ক, যেটা নীতিশের সরকারি বাসভবন, সেখানে থাকতে পারে। তার ছেলে নিশান্ত তার সঙ্গে থাকে, কিন্তু নিশান্তকে রাজনীতিতে অভিষেক করানোর কোনো অভিপ্রায় নীতিশের নেই। আমি এত কথা কেন বললাম জানেন? আমার মতে ভারতবর্ষে এই মুহূর্তে যারা যারা মুখ্যমন্ত্রী আছেন তাদের মধ্যে নীতিশ কুমারের অভিজ্ঞতা কারণ নেই, এবং একই সঙ্গে তিনি সত্যি সুশাসন প্রতিষ্ঠা করার সংকল্প নিয়েছিলেন। কতটা পেরেছেন কতটা পারেননি তার বিচার ইতিহাস করবে। এবং ভারতবর্ষের একমাত্র রাজ্য এই বিহার, যেখানে জেডিইউ বিজেপি জোট ক্ষমতায় থাকলেও বিজেপির কোর এজেন্ডাগুলো কিন্তু রূপায়ণ হয়নি বিহারে, যেটা উত্তরপ্রদেশে হয়েছে, যেটা অন্য রাজ্যে হয়েছে, বিহারে কিন্তু হয়নি। এই কথাগুলো কেন বললাম? যে নীতিশ কুমারের 10মবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া ভারতের রাজনীতির এক উল্লেখযোগ্য মাইল ফলক। একদিকে পাটলিপুত্রে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নীতিশ কুমারের অভিষেক হলো, আবার বিন্ধ্য পর্বতের দক্ষিণে শুরু হয়েছে নভেম্বর বিপ্লব, মানে কর্ণাটকে। সেই কবে লেনিন বলেছিলেন 6 to be too early, 7 to be too late। কর্ণাটকেও শুরু হয়েছে নভেম্বর বিপ্লব। সোনিয়া গান্ধীর কার্যত মানসপুত্র ডিকে শিবকুমার বিদ্রোহের ধ্বজা উড়িয়েছেন। তিনি বলেছেন আর প্রদেশ সভাপতির দায়িত্বে তিনি থাকবেন না। ডিকে শিবকুমারের ঘোষিত সম্পত্তির পরিমাণ 1423 কোটি টাকা। তিনি কংগ্রেসের তহবিলকে পুষ্ট করেন। তিনি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু বয়স এবং অভিজ্ঞতার জন্য কংগ্রেস হাইকমান্ড সিদ্দারামাইয়াকে বেছে নেন। কথা ছিল 2.5 বছর পর ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী হবেন। শিবকুমার বুঝতে পেরেছেন যে তার ভাগ্যে এবার আর মুখ্যমন্ত্রীত্বের শিকে ছিঁড়ছে না, তাই তিনি বিদ্রোহী হয়ে উঠেছেন। অতীতে শিবকুমারকে বিজেপি প্রলোভন দিয়েছিল তাদের দিকে আসার জন্য, কিন্তু শিবকুমার আসেননি। কিন্তু কতদিন তার এই অবস্থান তিনি ধরে রাখতে পারবেন, এটা নিয়ে কিন্তু রাজনীতিতে এখন তুমুল আলোচনা চলছে। ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশ বেঙ্গালুরু রুরাল কেন্দ্র থেকে এবার শোচনীয়ভাবে হেরেছেন 2024 লোকসভা নির্বাচনে দেবেগৌড়া জামাই সার্জেন্ট মঞ্জুনাথের কাছে। এটাও ডিকের একটা সেটব্যাক। তারপরেও প্রতিশ্রুতি মতো 2.5 বছর পর মুখ্যমন্ত্রীর কুর্সি তাকে না ছাড়ায় তিনি যথেষ্ট বিরক্ত। তাই অনেকে বলছেন যে কর্ণাটকে এবার নভেম্বর বিপ্লব হলো বলে। এই কথাগুলো কেন বললাম জানেন? ভারতবর্ষের দুটো রাজ্য, একটা হচ্ছে কংগ্রেস শাসিত আর একটা তো এনডিএ শাসিত। একটা আমাদের পড়োশী লাগোয়া বিহার, আর একটা তো বিন্ধ্য পর্বতের দক্ষিণে। বিহারের রাজনীতির অভিঘাত আমাদের বঙ্গেও পড়বে। তৃণমূলের মুখপাত্ররা বলছেন বিহার আলাদা, বাংলা আলাদা। বিহারের সঙ্গে বাংলার কি কোনো তুলনা চলে? ঠিক তো, কোনো তুলনা চলে না। তার হাতে গরম প্রমাণ তো বঙ্গবাসী পেলেন। বিহারে নির্বাচন হলো, 2 দফায় হলো, একটা বুথে পুনর্নির্বাচনের দাবি কেউ তোলেনি, একটা রক্ত ঝরেনি। গণতন্ত্রের উৎসবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছে। আর বাংলার কি চিত্র? নির্বাচনের আগে পরে গণনার সময় আপনারা সবাই জানেন।
তাই বিহারের সঙ্গে সত্যি বাংলার পার্থক্য আছে। এটা শাসক দলের নেতারা যেন দয়া করে অনুধাবন করেন। এবার এই তো বাংলায় ভোট, বিহারের ভোট হয়ে গেল, উজ্জীবিত বিজেপি নামছে, রাজ্য কমিটি গঠন হবে, তারই একটু জটিলতা চলছে। কারা থাকবেন, কারা বাদ যাবেন, পুরনোরা রিহ্যাবিলিটেট কতটা হবেন ইত্যাদি নিয়ে, এগুলো সবকটা দলে হয়, এর মধ্যে কোনো নেই, অবাক হওয়ার কিছু নেই। যে কুচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে জেলা সভাপতি বলেছেন পদত্যাগ করতে। রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন একমাত্র মুখ্যমন্ত্রী বললে আমি পদত্যাগ করব, আর আমি কারুর কথা শুনবো না। অর্থাৎ বিদ্রোহের আগুন সব জায়গায়, কোথাও দিকি দিকি করে জ্বলছে, কোথাও সেখান থেকে অগ্নুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরির বিস্ফোরণ হচ্ছে। এই যখন পরিস্থিতি, আপনাদের কয়েকদিন আগে যখন বিহারের ফলাফল নিয়ে আলোচনা করছিলাম, তখন আমি বলেছিলাম যে দিদিমণির ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী, তারা সাংবাদিক, নবান্নে কলার উঁচু করে অনেক সাংবাদিককে বলেছেন দেখবেন বিহারে ল্যান্ডস্লাইড বিক্রি হবে মহাগঠবন্ধনের, আপনারা কিচ্ছু বোঝেন না। উল্টোটা যখন হলো তখন তারা কি বলেছেন সেটা আমার কানে আসেনি। এই সাংবাদিক কুল এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের কয়েকজন দিদিমণিকে 2019 সালে ভুল বুঝিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল বিজেপি প্রচুর ভোট পাবে, কিন্তু আসন পাবে 3টে। যখন দেখা গেল বিজেপি 18টা আসন পেল আর প্রচুর ভোটও পেল, একটা দুটো আসন খুব স্লেন্ডার মার্জিনে হারলো, তখন তারা দৃশ্যপট থেকে অন্তরিত হয়েছিল। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বাস্তব চিত্রটা তুলে ধরার মতো সৎ সাহস তার ঘনিষ্ঠ বলয়ে যারা ঘোরাঘুরি করেন তাদের কিন্তু কারোরই নেই। মুখ্যমন্ত্রী এখন দৃঢ়ভাবে বিশ্বাস করেন চতুর্থবারের জন্য তিনি রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসবেন, দৃঢ়ভাবে বিশ্বাস করেন। যেমন 87 সালে বামফ্রন্ট সরকার 254টা আসন পেয়েছিল এবং একমাত্র বামফ্রন্টের 34 বছরের জমানায় বামফ্রন্ট প্রথমবার 50% উপর ভোট পায়, সেটা হচ্ছিল 1987 সাল। 87 সালের আরো একটা তাৎপর্য আছে, রাজীব গান্ধী তখন একটা জিপে করে সোনিয়া গান্ধীকে নিয়ে সারা বাংলা চষে ফেলেছিলেন। প্রিয়বাবু ছিলেন তখন কংগ্রেসের সভাপতি। সবাই ধরে নিয়েছিল যে এবার কংগ্রেসের সরকার হচ্ছে, বাসুজিকে রাজীব রিটায়ার করাবেন বলেছিলেন। তখন যারা মাটির সঙ্গে যুক্ত, মাটির গন্ধটা পান, সেরকম কয়েকজন সাংবাদিক বলেছিলেন যে কংগ্রেস 45টার বেশি আসন পাবে না। দেখা গেছিল 42-এর গণ্ডিও কংগ্রেস টপকাতে পারেনি। তাহলে মুখ্যমন্ত্রী দৃঢ় বিশ্বাস 250-এর উপর আসন পাবেন, তার এই কথার প্রতিধ্বনি হচ্ছে তার ঘনিষ্ঠ বলয়ে। ভাবটা এমন জিতেই গেছি, ওসব দুর্নীতির অভিযোগ কিচ্ছু হবে না, কন্যাশ্রী আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়বে, বিহারে 10,000 টাকা মাতৃশক্তির অ্যাকাউন্টে দিয়ে নীতিশ কুমার প্রো ইনকামবেন্সি ভোট পেয়েছেন, বাংলাতেও ব্যতিক্রম হবে না। এখানেই তারা গোড়ায় গলদ করছেন। নীতিশ কুমার এই 10,000 টাকা দিলেন প্রথমবার 1,25,00,000 মহিলার অ্যাকাউন্টে। দিদিমণি লক্ষ্মীর ভান্ডারে এর থেকে বেশি টাকা দিচ্ছেন, প্রথমে 50, তারপরে 1000। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন তো 1250 টাকাও অনেকে পান। তা লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়বে, ভোট অন অ্যাকাউন্ট বাজেটে বাড়াবেন মুখ্যমন্ত্রী, সেই জন্য অন্যান্য দপ্তরের বাজেট বরাদ্দ কাটছাট করেছেন। কিন্তু একটা জিনিস মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা ভুলে যাচ্ছেন, এই লক্ষ্মীর ভান্ডারের সুফল দিদিমণি অনেক দিন ধরে পাচ্ছেন। 21-এ পেয়েছেন, 23-এর পঞ্চায়েতে পেয়েছেন, 24-এর লোকসভায় পেয়েছেন। বারবার ওই একই লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে কিন্তু মানুষকে ভোলানো যায় না। আর নীতিশ সুশাসন বাবু, আইন শৃঙ্খলা পরিস্থিতির স্পষ্ট উন্নতি এবং
যেহেতু কেন্দ্রীয় সরকার আর জেডিইউ একসঙ্গে সরকারটা চালাচ্ছে, মানে এনডিএ, কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের সুবিধা বিহারের মানুষ পান, পশ্চিমবঙ্গের মানুষ পান না। শুধু লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়ে ড্যাং ড্যাং করে জিতে যাব, এটা কিন্তু এবার হবে না। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা আছে, দুর্নীতি আছে, মাত্রা ছাড়া দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয় দিদিমণিকে বলছেন সব ঠিক হ্যায়, ও বিজেপি এসব বলছে, কিচ্ছু করতে পারবে না, সংগঠন নেই, মুসলিম ভোট তো একটা পড়বে। কিন্তু আইপ্যাক অন্য কথা বলছে। আইপ্যাক বলছে টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা হলেও হতে পারে, সেটা কিছুদিন আগের রিপোর্ট। পরিস্থিতির খুব একটা তো উন্নতি মাস দুয়েক আগে যা ছিল এখন তাই কি হয়েছে তৃণমূলের পক্ষে? আইপ্যাক বলেছে টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা, ওই 155-60 পেলেও পেতে পারে, ওটা সর্বোচ্চ। এটা মানতে চাইছেন না দিদিমণি। বলছেন ওই প্যাক বা আইপ্যাক যা বলুক না কেন, আমি মানুষের মন বুঝি, মানুষের চোখ দেখে বুঝতে পারছি মানুষ আমাকেই আবার চাইছে, মানুষ আমাকে তাদের পাশের বাড়ির মেয়ে বলে মনে করে, মানুষ আমাকে রক্ষাকর্ত্রী বলে মনে করে। আমি বাংলার অভিভাবিকা, আমি হ্যামলিনের বাঁশিওয়ালা, আমি বাঁশি বাজারেই বাংলার আপামর জনতা আমার পিছন পিছন দৌড়বে। তাই আইপ্যাক তো পেশাদার সংস্থা, ওরা কি করে বাংলার মানুষের মনোভাব বুঝবে? দিদিমণি একদম স্থির বিশ্বাস তিনি ড্যাং ড্যাং করে জিতবেন, রেকর্ড সংখ্যক আসনে জিতবেন। আইপ্যাক কিন্তু সতর্ক করে দিয়েছে, ওই বেলটা বাজিয়ে দিয়েছে, অ্যালার্ম বেল। এই আত্মতুষ্টি বা কমপ্লাসেন্সি বিপদ ডেকে আনবে, কারণ পরিস্থিতি দিদিমণি যা ভাবছেন বাস্তব পরিস্থিতি আদৌ তা নয়। তাই দ্বন্দ্ব শুরু হয়েছে। দিদিমণির পুরনো সহযোগীরা দিদিমণি যা বলেন সেটাকেই মনে করেন বেদ বাক্য। দিদিমণি যদি বলেন 250, ওরাও বলবে 250। ওগুলো ন্যারেটিভ তৈরি করা, মানুষের কাছে বার্তা দেওয়া, দেখো এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, কোনো সমস্যা নেই, বিরোধীদের মনোবল নষ্ট করা। কিন্তু আইপ্যাক তো পেশাদার সংস্থা, অন্তত তাদের ব্যর্থতা আছে, তাদের সাফল্যও আছে। তারা কিন্তু অ্যালার্ম বেলটা বাজিয়ে দিয়েছে, কারণ বাস্তব হচ্ছে এটাই। এবার মেরুকরণের আবহে ভোট হবে, দুর্নীতির বিরুদ্ধে গণভোট হবে। এবং দেখুন, আমার যারা প্রতিবেদন দেখছেন অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের কোর সাপোর্টার। এক্সাম্পল দিয়ে বলি, বামপন্থীরা যারা কোর বামপন্থী, তাদের ভোটে তো সিপিএম বা বামফ্রন্ট পেলেও ক্ষমতা দখল করতে পারবে না, বা তৃণমূলের যারা কোর সাপোর্টার তাদের ভোটেও সরকার আসবে না, বা বিজেপির একেবারে হার্ডকোর সাপোর্টার তারা ভোট দিলেও বিজেপির সরকার হবে না। সরকার ভাঙা, সরকার গড়া, এই কাজটা যুগে যুগে করে সাইলেন্ট মেজরিটি। সেই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয় ধারণ করছেন। তারা প্রায় অর্ধ শতাব্দী ধরে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া, এটা আর চাইছেন না। তারাও এবার একবার ওই ডবল ইঞ্জিনের স্বাদটা নিতে চাইছেন, কারণ বিজেপি এই রাজ্যে রাজনৈতিকভাবে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন। এটা বোধহয় আইপ্যাক বুঝতে পেরেছে। তলায় তলায় একটা চোরা স্রোত বইছে, মিটিং মিছিলে লোক হবে, তৃণমূলে উপচে পড়া ভিড় হবে। যারা ওই মিছিলে হাঁটবে, যারা ওই মিটিংয়ে যাবে, যারা পার্টির ফ্ল্যাগ ধরে পাড়ায় পাড়ায় ঘুরবে, সবাইকে ভোট দেবে? এই প্রশ্নটাই আইপ্যাক তুলেছে। দিদিমণি মানতে রাজি নন, তার ঘনিষ্ঠরাও মানতে রাজি নন। তারা বলছেন যে আইপ্যাকের অ্যাসেসমেন্ট ঠিক নয়। দিদিমণি মানুষের মন বোঝেন, হ্যাঁ বোঝেন হয়তো, কিন্তু দিদিমণি এখন একটা কোটেরির মধ্যে থাকেন, তো অপ্রিয় কথা, সত্য, ওগুলো শুনতে ওনার ভালো লাগে না। ওনার কাছে সব তেল মারা কথা,
তোষামুদেদের সাহচর্য উনি পছন্দ করেন না। তোষামুদেরা কখনো অপ্রিয় সত্য কথাটা বলে না, এবং এই তোষামুদেরাই কখনো গণেশ উল্টোলে সবার আগে শিবির পরিবর্তন করে। তা দিদিমণিকে ঘিরে রেখেছেন এই তোষামুদেরা। তাই আইপ্যাকের সতর্ক বাণীতেও কিন্তু দিদিমণি ভুলছেন না। তাই আবার নতুন করে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে। দিদিমণির অ্যাসেসমেন্ট আর আইপ্যাকের অ্যাসেসমেন্ট, দুজনের অ্যাসেসমেন্ট সম্পূর্ণ ভিন্ন।